ভারী একটা শাড়ি আর এক গাদা গহনা পরিয়ে ফুল দিয়ে সাজানো খাটে বসিয়ে দিল। আজব ব্যাপার, কিছুই বুঝতে পারছি না কেন। হঠাৎ 22-23 বছরের এক যুবক আমার সামনে এসে বসে। আমার হাত ধরে কিছু বলতে যাবে, তার আগে আমি চিৎকার দিই। আমার মুখ চেপে ধরলে ওর হাতে কামড়ে ধরি, তাতে করে ছেলেটা চিৎকার দিয়ে ওঠে। বদ্ধ ঘরে আমরা দুজনে চিৎকার দিচ্ছি। এরপর যা হলো। আমার নাম মুন্নি আক্তার। ফ্যামিলিতে মা, বাবা আর বড় ভাই আছে। বাবা সরকারি চাকরি করে, বড় ভাই দুবাই থাকে। 1 বছর আগে এসে বিয়ে করে গেছে। আমার ভাবি খুব সুন্দরী এবং ভালো। আমার এমনকি মা বাবার খুব খেয়াল রাখে। আমি এবার ক্লাস 6-এ পড়ছি। দেখতে খুবই সুন্দরী, শরীরের স্বাস্থ্য ভালো, যে কেউর চোখে পড়ার মতো আমার ফিগার। আমার বয়স 13 বছর, কিন্তু আমাকে দেখলে মনে হয় 18-19 বছরের মেয়েদের মতো। ভালোই দিন যাচ্ছে। সারাদিন এই বাড়ি ওই বাড়ি ঘুরে বেড়াই। ছেলে মেয়েদের সাথে দলে দলে বসে আড্ডা মারি। সবাই আমাদের পাড়ার ছেলে মেয়ে। এসবের জন্য বাবা মা আমাকে অনেক বকা দেয়। বলে, তুই এখন বড় হয়ে গেছিস, এভাবে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ালে লোকে কি বলবে। কিন্তু আমি এসব বুঝি না। কে কি বললো তাতে আমার কি। যেটা আমার ভালো লাগে আমি সেটাই করব। এইভাবে চলতে থাকে দিন। একদিন বিকেলে আমি পুকুর ঘাটে বসে আছি, কারণ আমার 2 বান্ধবী আসবে বলেছে, তাই অপেক্ষা করছি। হঠাৎ কেউ একজন এসে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে। দেখার চেষ্টা করলাম, কিন্তু পারছি না। এবার আমি চেঁচিয়ে বললাম, কে রে, ছাড় বলছি। কিন্তু না, যে আমাকে ধরেছে সে ছাড়া পাত্র না। সে আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরেছে। আমি বললাম, কে তুই, ছাড় আমাকে, আমার লাগছে তো। এইবারও কোনো উত্তর এলো না। এমন সময় আমার ভাবি কি মনে হতো পুকুর ঘাটে আসে, দেখে এই অবস্থা। তিনি তৎক্ষণাৎ চেঁচিয়ে বলল, জহির, তুমি এখানে কি করছো? আর ওভাবে মুন্নিকে জড়িয়ে ধরেছ কেন? ভাবির গলা পেয়ে তৎক্ষণাৎ আমাকে ছেড়ে দিল। লজ্জা পেয়ে মাথা নিচু করে আছে জহির। ভাবি আবার বলল, কি হলো, উত্তর দিচ্ছ না কেন? জহির আমতা করে বলল, মুন্নি পানিতে পড়ে যাচ্ছিল, তাই পিছন থেকে জড়িয়ে ধরেছি। ওর কথা শেষ হতেই আমি বললাম, মিথ্যে বলছো কেন? তারপর ভাবিকে উদ্দেশ্য করে বললাম, ভাবি, ও মিথ্যে বলছে। আমি বসেছিলাম আর ও এসে আমাকে জড়িয়ে ধরে। শুধু আজ না, ও আমাকে আরও কয়েকবার এভাবে জড়িয়ে ধরে। আমি আরও বললাম, জানো ভাবি, ও আমার বুকে এখানে হাত দেয়, মাঝে মাঝে আমার মুখে কিস দেয়। আমি না করলেও শোনে না। তুমি ওকে একটু বকে দাও তো। ভাবির আর বুঝতে বাকি রইল না ব্যাপারটা আসলে কি। সে এটাও বুঝতে পারলো আমি যা বললাম তার ব্যাপারে আমি কিছুই বুঝি না। জহির আমার চাচাতো ভাই, বয়সে আমার থেকে অনেক বড়। এবার কলেজে ইন্টারে পড়ছে। ভাবি বলল, জহির, মুন্নি থেকে বয়সে তুমি অনেক বড়। এটা তোমার কাছে আশা করিনি। মুন্নি এখনো ছোট, এসব বোঝে না। আর তুমি কিনা ওর সাথে এসব করছো, তোমার লজ্জা হলো না ওর সাথে এসব করতে? জহির মাথা নিচু করে বলল, সরি ভাবি, ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না। এই বলে জহির চলে গেল। তারপর ভাবি আমাকে খুব বকা দিল। এই প্রথম সে আমার উপর রাগ করলো। কাঁদতে কাঁদতে বাড়ি চলে যাই। মা দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমি বললাম, ভাবি বকেছে। ততক্ষণে ভাবি আমার পিছনে এসে দাঁড়ায়। তারপর আমাকে উদ্দেশ্য করে বলল, তুমি এখানে দাঁড়িয়ে কেন? যাও, ঘরে যাও। আজকের পর থেকে ঘরের বাইরে এক পাও রাখবে না। আমি কাঁদতে কাঁদতে রুমে চলে গেলাম। মা জিজ্ঞেস করলো, কি হয়েছে বোমা, ওকে বকছো কেন? ভাবি লজ্জা শরম এক সাইডে রেখে সবকিছু খুলে বলল মাকে। মা শুনে দাঁড়ানো অবস্থা থেকে বসে পড়ল। মাথায় হাত দিয়ে বলল, আমার একই সর্বনাশ হতে যাচ্ছিল। বোমা, সময় মতো যদি তুমি না যেতে, জানি না কি হতো। কি বলে যে তোমাকে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। ভাবি বলল, এখানে ধন্যবাদ জানানোর কি আছে মা? মনি তো আমারও ছোট বোন, ওর ভালো মন্দ দেখার আমারও দায়িত্ব আছে। মা বলল, শুধু দায়িত্ব না, তোমার সম্পূর্ণ অধিকার আছে। এখন কি করা যায় বৌমা? জানি না, কখন কি অঘটন ঘটে যায়। ভাবি বলল, আমি কি বলবো মা, বাবা আসুক, তারপর না হয় ভাবা যাবে। এই পর্যন্ত বলে তারা চুপ হয়ে গেল। 1 সপ্তাহ পর বাবা ফিরল চট্টগ্রাম থেকে। প্রথম দিন কেউ কিছু বলল না। দ্বিতীয় দিন আমার মা বাবাকে সব খুলে বলল। সব শুনে বাবা যেমন চিন্তায় পড়ে গেলেন, তেমনি ভাইপোর উপর রাগও হলো। তিনি কখনো ভাবতে পারেননি জহির এমন কিছু করবে। ওকে দেখলে মনে হয় না ও এমন ছেলে। সব বয়সের দোষ, আর কিছু না। বাবাকে চুপ থাকতে দেখে মা জিজ্ঞেস করলো, কি করবে? বাবা বলল, কি আর করব, ওকে বিয়ে দিয়ে দেব। মা শুনে অবাক, কারণ আমি এখনো ছোট, বিয়ে সংসার এগুলো কিছু বুঝবো না। স্বামীর ভালো মন্দ চাহিদা এগুলো তো একদমই বুঝবো না। বাবাকে বলল, তোমার মাথা ঠিক আছে? কি বলছো তুমি? এতটুকু মেয়েকে বিয়ে দেবে? বাবা এবার রাগিত সুরে বলল, বিয়ে না দিয়ে কি করব? যদি কোনো অঘটন ঘটে তখন কি হবে? মান সম্মান সব ধুলে মিশে যাবে। মা বলল, কিন্তু। বাবা বলল, কোনো কিন্তু নয়। আমি কাল বড় ভাইয়ের সাথে কথা বলবো মুন্নির বিয়ের ব্যাপার নিয়ে। জহিরের সাথে মুন্নির বিয়ে দেব। ওর যখন নজর পড়েছে আমার মেয়ের উপর, তাহলে ওর হাতেই তুলে দেব। পরের দিন বড় চাচার সাথে বাবা কথা বললেন। সম্পূর্ণ ঘটনা খুলে বলে বিয়ের কথা বললেন। বড় চাচা শুনে প্রথমে একটু অবাক হলেও
মনে মনে ছেলের উপর খুব ক্ষুণ্ণ হলেন। ওনার উঁচু মাথা নিচু হয়ে গেল ছোট ভাইয়ের কাছে, শুধু ছেলের কারণে। বড় চাচা বাবাকে বললেন, প্রথমত আমি তোর কাছে ছেলের হয়ে ক্ষমা চাইছি। আমি কোনোদিনও কল্পনা করিনি জহির এমন করবে। এমনিতে মুন্নিকে আমার বেশ পছন্দ। এই প্রস্তাব আমি স্বীকার করছি। তুই আমার মান সম্মানের কথা চিন্তা করে সব কথা আমাকে বললি, বাহিরের কাউকে বলিসনি। তার জন্য সারা জীবন আমি তোর কাছে কৃতজ্ঞ থাকব। তারপর দুই ফ্যামিলি সমালোচনা করে আমাদের বিয়ে ঠিক করলো। এই মাসের শেষের তারিখে আমাদের বিয়ে। ভাবি আমাকে বলল বিয়ের ব্যাপারে। আমি বললাম, আমার বিয়ে হবে, তাহলে তো আমি বউ সাজবো, তাই না ভাবি? ভাবি বলল, হ্যাঁ। আমি বললাম, তাহলে তো খুব মজা হবে, কিন্তু বিয়ের পরে কি হবে সেটা তো আমি জানি না। মানুষের বিয়ে হয় যে দেখি, কনেকে খুব সুন্দর করে সাজায়, বর আসে, কি যেন পরে, অনেক মেহমান আসে, চারিদিকে মিউজিক, ধুমধাম শব্দ, অনেক আয়োজন হয়। আমার এসব দেখতে ভালোই লাগে। এখন আমারও বিয়ে হবে, আমাকেও সাজাবে, কত যে খুশি লাগছে কাউকে বলে বোঝাতে পারবো না। এদিকে জহির মনে মনে খুশি আমার সাথে ওর বিয়ে হচ্ছে, মনে মনে আমাকেই চাইতো। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। আজ গায়ে হলুদ। আমাকে গায়ে হলুদের জন্য রেডি করছে, একজন নয়, দুই তিনজন মিলে। চাচাতো জ্যাঠাতো বোনদের বিয়ের সময় দেখেছি, ওদের কেউ ৩-৪ জন মিলে সাজাতো। আজ আমাকে সাজাচ্ছে, আমার কাছে ভালোই লাগছে, মজা হচ্ছে খুব। সাজানো কমপ্লিট হওয়ার কিছুক্ষণ পর টের পেলাম কতটা অস্থির আর গরম লাগে। ভাবিকে বললাম, অনেকক্ষণ ধরে পড়ে আছি, এবার খুলে দাও। ভাবি হেসে বলল, পড়ার সময় তো খুব খুশি ছিলে, এখন কি হয়েছে? আমি বললাম, কি গরম আর অস্থির লাগছে আমার, খুলে দাও না ভাবি, প্লিজ। ভাবি বলল, একটু পর বরপক্ষ আসবে, গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে, তারপর চেঞ্জ করতে পারবি, এখন একটু ধৈর্য ধরে বস বোন। আমি বসে রইলাম আমার রুমে, কেউ নেই, একা। হঠাৎ আমার রুমের জানালা টোকা পড়ল। জানালা বন্ধ ছিল। রাত তখন আনুমানিক 11টা হবে। এত রাতে কে আসলো জানালায়? আমি বললাম, কে ওখানে? জহির বলল, আমি জহির, জানালা খোলো। আমি জানালা খুলতে জহির বলল, ওয়াও, তোমাকে আজ খুব সুন্দর লাগছে, গায়ে হলুদের শাড়িটা তোমাকে খুব মানিয়েছে। আমি বললাম, জহির ভাই, জানালা দিয়ে কি করছো? ঘরে এসো। জহির বলল, জহির ভাইয়া বলছো কেন? শুধু জহির বলবে, কারণ তোমার আমার বিয়ে হচ্ছে, তাই হাজবেন্ডকে কেউ ভাইয়া বলে না, নাম ধরে ডাকে। আমি বললাম, আমি পারবো না, তুমি আমার বড় ভাই, ভাইয়াকে ভাইয়া বলে ডাকতে হয়। জহির বলল, ঠিক আছে ঠিক আছে, এই নিয়ে পরে কথা হবে, এখন একটু কাছে এসে বসো। সবার আগে আমার বউকে আমি হলুদ লাগাবো। আমি বললাম, সত্যি তুমি আমার জন্য হলুদ নিয়ে এসেছো? তাহলে লাগিয়ে দাও। এই বলে কাছে গিয়ে বসি। জানালার ভেতরে হাত বাড়িয়ে জহির আমার গালে হলুদ লাগিয়ে দিল। তারপর দু গালে আলতো করে ছুঁয়ে বলল, আই লাভ ইউ মুন্নি, আমি তোমাকে ভালোবাসি। আমি বোকার মতো হাসছি। জহির বলল, আমি এখন যাই, কেউ দেখে ফেলবে। জহির চলে যাওয়ার পর ভাবি এলো রুমে। আমার গালে হলুদ দেখে জিজ্ঞেস করলো, কিরে মুন্নি, তোর গালে হলুদ লাগলো কি করে? আমি বললাম, জহির ভাইয়া লাগিয়ে দিয়েছে। ভাবি মুচকি হেসে বলল, কি সৌভাগ্য তোর, গায়ে হলুদের দিন বরের হাতের হলুদের ছোঁয়া পেলি তুই। এই বলে আমাকে স্টেজে নিয়ে গেল। সেদিন ভালোই ভালোই গায়ে হলুদ হয়ে গেল। বিয়ের দিনও কোনো ঝামেলা হলো না, পরিপূর্ণভাবে বিয়ে হয়ে গেল। যাওয়ার সময় একটুও কান্না করলাম না। কেন কান্না করব? চাচাদের ঘরেই তো যাচ্ছি, যখন মন চাইবে তখন চলে আসব। সবাই এটা ভেবে পাচ্ছে না আমাকে এত তাড়াতাড়ি কেন বিয়ে দিল। আমাদের আর্থিক অবস্থা খুবই ভালো, তাহলে সমস্যা কোথায়? এদিকে আমি শ্বশুর বাড়িতে এসে এক জায়গায় স্থিরভাবে বসছি না। এই বাড়ির আনাচে কানাচে সব আমার নখদর্পণ। আমার শাশুড়ি মানে আমার চাচিমা আমাকে বলল, মুন্নি, এক জায়গায় বস মা, তোকে আমাদের আত্মীয় স্বজন সবাই দেখতে আসবে। এভাবে ঘুরে বেড়ালে লোকে কি বলবে? কি আর করার, বড়দের কথা তো ফেলতে পারি না। তাই বাধ্য হয়ে চুপচাপ এক জায়গায় বসে আছি। আশেপাশে আমাদের পরিচিত সবাই ঘুরে বেড়াচ্ছে। এদিকে জহির একটুও সুযোগ পাচ্ছে না আমার সাথে কথা বলতে, বারবার এসে ফিরে যাচ্ছে। আজ আমাদের বাসর হবে না, কারণ গ্রামের দিকে বিয়ের দিন বাসর ঘরে দেয় না। রাতে আমি আমার ননদের সাথে ঘুমাই। বেচারা জহির আমার সাথে কথা বলার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু পারিনি। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছি। জহির একটা লাল গোলাপ আমাকে দিয়ে বলল, আমার রুমে আসো, কথা আছে। কে শোনে কার কথা? আমি যাইনি। রাতে বাসর ঘরে দেবে বলে সবাই বলছে। কেউ বলছে মেয়ে এখনো ছোট, বাসর ঘরে দেওয়া ঠিক হবে না, আবার কেউ বলছে কিছু হবে না, দিয়ে দাও। লাশ পর্যন্ত আমাদেরকে বাসর ঘরে দেওয়া হলো। ভারী শাড়ি আর একগাদা গহনা পরিয়ে বসিয়ে দিল। এগুলোর ভারে আমি তলিয়ে যাচ্ছি। কিছুক্ষণ পর জহির রুমে প্রবেশ করলো, খুব এক্সাইটেড। দরজা লাগিয়ে আসার সময় লাইট অফ করে ডিম লাইট অন করে। আমার সামনে বসে আমার হাত ধরে। আমি ঘুমটা সরিয়ে দেখে ভয়ে চিৎকার করে উঠি। ডিম লাইটের সামান্য আলোতে জহিরকে চেনা যাচ্ছে না, তাই চিৎকার দিয়েছি। জহির তাড়াতাড়ি আমার মুখ চেপে ধরে বলল, চুপ চুপ চুপ, কি করছো? আমাকে চিনতে পারছো না? আমি জহির, তোমার স্বামী।
কিছু বলার আগেই আমার আওয়াজ বাহির পর্যন্ত পৌঁছে গেছে। আমি ভয় পেয়ে কি করব ভেবে না পেয়ে জহিরকে কামড়ে ধরি। এদিকে জহির ব্যথায় চিৎকার দিচ্ছে। বন্ধ ঘরে দুজনেই চিৎকার দিচ্ছি। ওইদিকে দরজার বাইরে সবাই এসে বলছে, কি হয়েছে জহির, দরজা খোল। অনেক কষ্টে হাত ছাড়িয়ে নিয়ে দরজা খুলল। জহির কিছু বলার অবস্থায় নেই, কারণ ততক্ষণে ওর হাত থেকে রক্ত পড়ছে। আর আমি চাচা চাচিকে দেখে ছুটে এসে জড়িয়ে ধরলাম। বেচারা জহির কিছু না করেও লজ্জায় মাথা নিচু করে আছে আর ব্যথা ছটফট করছে। ওর হাত থেকে তখনও রক্ত পড়ছে। সবাই মিটিমিটি হাসছে, কিন্তু প্রকাশ করে হাসতে পারছে না। জহির কিছু না বলে বেরিয়ে গেল। আমার মুখে তখনও জহিরের হাতের রক্ত লেগে আছে। চাচি আম্মা বলল, তোমরা সবাই ঘুমাতে যাও, আমি মুন্নির সাথে আছি। সেদিন আমাকে কেউ কিছু বলল না। কাপড় চেঞ্জ করে শাশুড়ির সাথে শুয়ে পড়লাম। পরের দিন ভাবিরা সবাই হাসাহাসি করছে আমাদেরকে নিয়ে। জহির বলল, তোমরা শুধু শুধু হাসছো, আমি ওকে কিচ্ছু করিনি, শুধু হাতটা ধরেছি, অমনি আমাকে কামড়ে দিয়েছে। জিজ্ঞেস করো না, তোমাদের সামনেই তো বসে আছে। আমি বললাম, আমার কোনো দোষ নেই। জহির ভাইয়া লাইট অফ করে আমার হাত ধরে। আমি ভয় পেয়ে কামড়ে দেই। জহির বলে, ঘর অন্ধকার ছিল না, ডিম লাইট জ্বলছিল। সবাই আমাদের কথা শুনে হাসতে শুরু করে। ভাবি বলে, জহির, মুন্নি এখনো ছোট, ওকে বোঝাতে হবে। তুমি যা বোঝো, হয়তো মুন্নি তা বোঝে না। আজ রাতে না হয় আবার ট্রাই করো, তবে বুঝিয়ে। দিনে আমার সাথে তেমন কথা বলতে সাহস পায় না, কারণ বাড়িতে সবাই আছে। রাতে শুধু আমাকে কাছে পায়। আজ রাতেও একই সময় ঘুমাতে এলাম। জহির আমার আগেই ঘরে উপস্থিত। আমি এসে দেখি ও খাটে শুয়ে আছে। আমি বললাম, তুমি এখানে ঘুমালে আমি কোথায় ঘুমাবো? জহির বলল, কেন, তুমিও খাটে ঘুমাবে আমার সাথে। আমি বললাম, তুমি এখান থেকে উঠে যাও, আমার ঘুম পাচ্ছে। জহির বলল, তো ঘুম পাচ্ছে ভালো কথা, এসো ঘুমাবে। আমি বললাম তো তোমার সাথে ঘুমাবো না। তুমি আমাকে জড়িয়ে ধরো, বুকে হাত দাও। আমার ভালো লাগে না এগুলো, তুমি ওঠো, আমি একা ঘুমাবো। জহির বলল, আগে করেছি সেটা আমার অন্যায়, কিন্তু এখন করলে সেটা অন্যায় হবে না, কারণ তুমি আমার বিবাহিতা স্ত্রী। আমার অধিকার আছে তোমাকে আদর করার। তাই এখন কথা না বাড়িয়ে লক্ষ্মী মেয়ের মতো এসো। আমি বললাম, না, আসবো না, প্রয়োজন পড়লে আমি চাচি আম্মার সাথে ঘুমাবো। এই বলে বেরিয়ে যাচ্ছিলাম। জহির ছুটে এসে আমাকে পিছন থেকে ধরে ফেলে। আমাকে বলল, কাল একবার এমন করে সবার সামনে আমাকে ছোট করেছো, এমনকি আমাকে কামড়ে দিয়েছো। এই দেখো, ব্যান্ডেজ করে রেখেছি। আজ আবারও তুমি বেরিয়ে যাচ্ছ, সবাই কি ভাববে বলো তো? এসো ঘুমাবে। আমি কিছু করব না, কথা দিচ্ছি। আমি বললাম, প্রমিস করো কিছু করবে না। জহির নিরাশ হলেও মুখে হাসি রেখে আমার হাতে হাত রেখে বলল, প্রমিস করছি, কিচ্ছু করব না। এবার এসো লক্ষ্মী মেয়ের মতো ঘুমাবে। ওর কথা মতো তারপর আমি ঘুমোতে চলে গেলাম। আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে, কিন্তু জহিরের খুব কষ্ট হচ্ছে। ওর খুব ইচ্ছে করছে আমাকে আদর করতে, কিন্তু ভয়ে পারছে না। এভাবে দিন যেতে থাকে। আমার বিয়ের 6 মাস পূর্ণ হলো। এখনো পর্যন্ত আমার আর জহিরের মাঝে শারীরিক সম্পর্ক হয়নি। ধীরে ধীরে জহিরকে আমার ভালো লাগছে। একদিন রাতে আমি আর জহির খাটে শুয়ে আছি। জহির আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমাকে উদ্দেশ্য করে বলল, মুন্নি, কবে তুমি আমার ভালোবাসা বুঝবে? কবে তোমাকে আমি আপন করে পাবো? তুমি জানো আমার কতটা কষ্ট হয় এভাবে তুমি আমার পাশে থাকো, অথচ আমি তোমাকে আদর করতে পারি না। জানি না তোমার ভালোবাসা আমার নসিবে কবে হবে। আমি কিছু বলতে যাব, তার আগেই কুকুরের আওয়াজ কোত্থেকে যেন ভেসে আসছে। আমি তৎক্ষণাৎ জহিরকে জড়িয়ে ধরি। মনে হয় 3-4টা কুকুর যত সম্ভব ফাইটিং করছে। এমনিতে কোনো কিছুতে আমার ভয় নেই, কিন্তু কুকুরকে আমি খুব ভয় পাই, সেই ছোটবেলা থেকে। কারণ একদিন কুকুর আমার পিছনে লেগেছিল। সেদিন যদি বড় আব্বু না আসতো, তাহলে হয়তো এতদিন আমি বেঁচে থাকতাম না। গ্রামের দিকে এমনিতেই দলে দলে কুকুর ঘোরাফেরা করে, তাদেরকে ডেকে নিয়ে আসতে হয় না, তারা চলে আসে। এখন যত সম্ভব আমাদের রুমের বাইরে মারামারি করছে। জহির জানে আমি কুকুরকে খুব ভয় পাই। আমি ওর বুকে ঝাঁপিয়ে পড়তেই ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, ভয় পাচ্ছ কেন? আমি তো আছি, তোমার স্বামী। কুকুর কেন? পৃথিবীর কোনো কিছুই তোমাকে ছুঁতে পারবে না। এইভাবে থাকো। এই বলে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে কিস করতে থাকে, কারণ এই সুযোগ হয়তো আর পাবে না। কুকুরগুলো তখনও ফাইটিং করে যাচ্ছে। আমি বললাম, তুমি এগুলো কি করছো? জহির বলল, আমি আমার বউকে আদর করছি। আমি বললাম, তুমি আমাকে ছাড়ো, আগে যাও কুকুরগুলোকে তাড়িয়ে এসো। আমার কথা শুনে জহির মনে মনে বলছে, আমি কি পাগল হয়েছি? এই সুযোগ হাত থেকে ছেড়ে দেব? কুকুরগুলো তাড়িয়ে দিলে তো তোমাকে কাছে পাবো না, অন্তত কুকুরের উছিলায় তোমাকে বুকে পেয়েছি। আমি বললাম, কি হলো, যাও। জহির বলল, আমি গেলে কুকুর যদি আমাকে কামড়ে দেয়, এমনিতে তোমার কামড় খেয়ে আমার 12টা বেজে গেছে। এবার কুকুরের কামড় খেলে আর বাঁচব না, তার চেয়ে বরং তুমি আমার বুকে থাকো, তাহলে তোমাকে কুকুরে কামড়াবে না। এভাবে সময় কাটতে থাকে। অনেকক্ষণ পর কুকুরগুলো ক্ষান্ত হলো। ততক্ষণে আমি ঘুমের রাজ্যে পাড়ি দিয়েছি জহিরের বুকে। আমার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে জহির বলল, কি নিষ্পাপ লাগছে আমার বউটাকে,
কপাল গুণে তোমাকে পেয়েছি মুন্নি, এখন শুধু তোমার ভালোবাসা পাওয়ার অপেক্ষা। তোমাকে যখন পেয়েছি তোমার ভালোবাসাও আমি জয় করে নেব, আমার অবুঝ পিচ্ছি বউ। এই বলে আমার সারা মুখে কিস করে। আমার ঠোঁট জোড়া ওর মুখের দখলে পরম তৃপ্তিতে কিস করে যাচ্ছে। তখন আমি গভীর ঘুমে মগ্ন, নিজের অজান্তে জহিরকে শক্ত করে জড়িয়ে ধরি। এভাবে সারা রাত একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমি জহিরের বুকে শুয়ে আছি, গায়ের কাপড় এলোমেলো। সারা রাত কি হয়েছে জানি না। নিজের কাপড় ঠিক করে বেরিয়ে এলাম। ভাবি বলল, ফ্রেশ হয়ে আয়, আমি নাস্তা দিচ্ছি। নাস্তা খেয়ে ড্রয়িং রুমে বসে টিভি দেখছি। ভাবি বলল, কি রে এখানে বসে আছিস কেন, রুমে যা। আমি বললাম, রুমে গিয়ে কি করব, জহির ভাইয়া ঘুমাচ্ছে। ভাবি হেসে বলল, জহির ভাইয়া না, এখন থেকে শুধু জহির। জহির এখন তোর স্বামী, ভাইয়া বলতে নেই। আমি বললাম, ও যাই হোক, ভাইয়াকে ভাইয়া বলবো না তো কি বলবো। ভাবি বুঝলে এই পাগলিকে বুঝিয়ে লাভ নেই, তিনি কাজে চলে গেলেন। সেই একই কথা আমার শাশুড়িও বলে, রুমে গিয়ে বসো। তারপর আমি উঠে চলে গেলাম রুমে। দেখি জহির ঘুম থেকে উঠেছে। আমাকে দেখে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, সকাল সকাল আমাকে একা রেখে কোথায় গিয়েছিলে? আমি বললাম, নাস্তা করতে। জহির বলল, আজকের পর থেকে আমাকে একা রেখে যাবে না, আমি ঘুম থেকে উঠে তোমার মুখ দেখতে চাই, মনে থাকবে? আমি বললাম, ঠিক আছে। তবে তার জন্য আমাকে কি দেবে? জহির বলল, তোমার ফেভারিট চটপটি নিয়ে আসবো। আমি খুশি হয়ে বললাম, সত্যি নিয়ে আসবে? তবে 1 প্লেট না, 2 প্লেট। জহির বলল, তুমি 2 প্লেট খাবে? ওকে, তাই হবে। আমি বললাম, আমি একা খাবো না, তুমি আর আমি খাবো। জহির আমার কপালে কিস করে বলে, ঠিক আছে লক্ষ্মীটি, তাই হবে। 1 প্লেটে আমরা দুজন। আমি বললাম, 1 প্লেটে দুজন না, দুজন আলাদা প্লেটে। জহির বলল, এটা কি করে হয়? 1 প্লেটে দুজন খেলে ভালোবাসা বাড়ে। ভালোবাসা বাড়াতে চাই, কমাতে না লক্ষ্মীটি। আমি যেমন তোমাকে ভালোবাসি, আমি চাই তার চেয়েও বেশি আমাকে ভালোবাসো তুমি। কি বলছে কে জানে, আমি শুধু হাঁ বলে গেলাম। সেভাবে চলতে থাকি দিন, একে অপরকে ধীরে ধীরে বুঝতে থাকি। আমার কি পছন্দ অপছন্দ জহির সবই জানতো, তাই যখন যেটা মন চাইতো সেটা নিয়ে আসতো। আমি জিজ্ঞেস করলে বলে, তুমি আমার পিচ্চি বউ, তোমাকে খুশি রাখার জন্য সব করতে পারি। আমাদের মাঝে সবকিছু হলেও এখনও আমরা সঙ্গমে লিপ্ত হইনি। জহিরের খুব ইচ্ছে করে, কিন্তু মান সম্মানের ভয়ে কিছু করতে পারে না। একবার হাত ধরে যে অপমান হয়েছে সেটা এখনো ভুলতে পারেনি। একদিন বাড়ির সবাই বেড়াতে যাবে ভাবিদের বাড়িতে। ওনার বড় ভাই এসেছে ইটালি থেকে, তাই আমাদের সবাইকে দাওয়াত দিয়েছে। জহির বলল, ভাবি তোমার সাহায্য চাই। ভাবি বুঝতে পারলো জহির কি বলতে চায়, কারণ সে সবই জানে। ভাবি আশ্বাস দিয়ে বলল, চিন্তা করো না, তোমাকে আর মুন্নিকে রেখে যাব। মাকে আমি ম্যানেজ করে নেব, তবে এই সুযোগ বারবার আসবে না। আজ রাতেই কিন্তু ছক্কা মারা চাই, আসার পরে যেন তোমার মুখে হাসি দেখি। জহির ভাবির হাত ধরে বলে, থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ, তুমি অনেক ভালো। সেদিন আমাদেরকে রেখে সবাই ভাবিদের বাড়িতে চলে গেল। ভাবিদের বাড়ি অনেক দূরে, ব্রাহ্মণবাড়িয়া, তাই আজ কেউ ফিরবে না। আমার শাশুড়ি প্রথমে আপত্তি জানায়, পরে ভাবি ইশারাতে বুঝিয়ে দেয়। আজ আমি আর জহির ছাড়া বাড়িতে কেউ নেই। জহির খুব এক্সাইটেড আমাকে কাছে পাওয়ার জন্য। রাতে আমার জন্য চকলেট, চিপস, আইসক্রিম আরও অনেক কিছু নিয়ে আসে। আমাকে বলল, আজ একটু সুন্দর করে সাজো, বাড়িতে কেউ নেই, শুধু তুমি আর আমি। আজ তোমাকে মন ভরে দেখব আর ভালোবাসবো। আজ তোমাকে অন্যরকম ভালোবাসা শেখাবো। আমি বললাম, সেটা আবার কেমন? জহির বলল, পরে দেখাচ্ছি, আগে তুমি সেজে এসো। আমাদের বিয়ে হয়েছে 8-9 মাস হবে। এই প্রথম জহির আমার কাছে কিছু আবদার করল, তাই আমি অমত করলাম না, সেজে ওর সামনে গেলাম। আমাকে দেখে ও চোখ সরাতে পারছে না। ধীরে ধীরে উঠে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে, পাগলের মতো পুরো শরীরে কিস করতে থাকে। আমার কাছে অন্যরকম ফিল হচ্ছে, পুরো শরীর যেন গরম হয়ে উঠছে। বুঝতে পারছি না কেন এমন হচ্ছে। আমি বললাম, কি করছো তুমি, ছাড়ো আমাকে। আগে তো এমন করনি, আজ এমন করছো কেন? জহির বলল, কেন, তোমার কাছে ভালো লাগছে না? আমি বললাম, কেমন যেন লাগছে, বুঝতে পারছি না। পুরো শরীর গরম হয়ে উঠছে। জহির বুঝতে পারে আমার মাঝেও উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। জহির বলে, আদর করতে দাও, দেখবে ধীরে ধীরে তোমার কাছে ভালো লাগবে। এই বলে এক এক করে ওর গায়ের কাপড় খুলতে থাকে। আমি বাধা দিলাম, কিন্তু জহির শুনতে রাজি না। সে এখন এতটাই উত্তেজিত হয়ে আছে, নিজেকে কন্ট্রোল করতে পারছে না। তারপর আমাকে ধাক্কা মেরে খাটে শুইয়ে দিল। আমি বললাম, কি করছো তুমি এগুলো, কাপড় খুলেছ কেন? জহির বলল, বাধা দিও না প্লিজ, আজ তোমার ভালোবাসা আমার চাই। আজ বাড়িতে কেউ নেই, তাই তোমাকে নিজের করে পেতে চাই। এই বলে আমার দিকে অগ্রসর হলো, ঝাঁপিয়ে পড়ে আমার উপর আমাকে আদর করতে থাকে। আমি বাধা দিয়েও ওকে ঠেকাতে পারছি না। যখন সঙ্গমের জন্য প্রস্তুতি নিল, তখন আমাকে বলল, প্লিজ লক্ষ্মীটি, একটু ব্যথা পাবে, পরে দেখবে সব ঠিক হয়ে যাবে। আমাকে কিছু বলার সুযোগও দিল না, শুরু করে দিল ওর পিপাসা নিবারণের কাজ। এতটুকু হোঁশ নেই ওর। এদিকে আমি ব্যথায় ছটফট করছি, কান্না করছি, আর নিজের হাত কামড়ে ধরেছি।
প্রায় আধা ঘন্টা পর ক্ষান্ত হলো জহির। কিছুক্ষণ চোখ বন্ধ করে নিজেকে স্বাভাবিক করলো। তারপর আমার উপর থেকে উঠতেই দেখে আমি কান্না করছি, হাত কামড়ে লাল করে ফেলেছি। বুঝতে পারলো আমার খুব কষ্ট হয়েছে। তৎক্ষণাৎ আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, সরি সরি জান, আসলে আমার হুঁশ ছিল না। খুব ব্যথা পেয়েছো না? ক্ষমা করে দাও আমায়। আমি তখনও কেঁদে যাচ্ছি। অনেকক্ষণ চেষ্টা করে আমাকে শান্ত করলো। তারপর ওয়াশরুমে ফ্রেশ হতে যাবে, তখন দেখে বিছানায় হালকা হালকা রক্তের ছোপ লেগে আছে। এটা দেখে জহির ঘাবড়ে গেল। তাড়াতাড়ি করে আমাকে আবার বুকে জড়িয়ে ধরে বলে, সত্যি আমার অন্যায় হয়ে গেছে। আমি আসলে বুঝতে পারিনি এমন কিছু হবে। প্রথমে একটু সমস্যা হয়, পরে দেখবে ঠিক হয়ে গেছে। এখন প্লিজ কান্না করো না। আমাকে স্বাভাবিক করার জন্য আরও অনেক কিছু করলো। তারপর খাটে বিছানো চাদরটা নিজের হাতে ধুয়ে শুকাতে দিল। আমার খিদে পেয়েছিল, ওকে বলতেই নিজের হাতে খাইয়ে দিল। রাতে খুব যত্ন করে আমাকে ঘুম পাড়ালো। ভোরের দিকে জহিরের মুখের গরম নিঃশ্বাসে আমার ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখি জহির উত্তেজনায় মগ্ন হয়ে আছে, ক্রমশ আমাকে আদর করে যাচ্ছে। কালকে রাতের অভিজ্ঞতা থেকে একটু ভয় পেলাম, তবে আজ আমার কাছে ভালো লাগছে। আমিও আর বাধা দিলাম না, জহিরকে শক্ত করে জড়িয়ে ধরলাম। জহির বুঝতে পারলো আমিও চাই ও আমাকে ভালোবাসুক। জহির বলল, বিশ্বাস করো, আমি ভাবতে পারিনি তুমি এত সহজে আমাকে আপন করে নেবে। এত সহজে তোমার ভালোবাসা আমি পেয়ে যাব। সারা জীবন এভাবে ভালোবেসো আমাকে, সারাক্ষণ এভাবে থেকো আমার বুকে। মুন্নি, তুমি ভালোবাসবে আমাকে? আমি কি বুঝলাম জানি না, চোখ বন্ধ করে হ্যাঁ বললাম। তাতেই কাজ হলো। জহির আমাকে আদর দিয়ে ভরিয়ে দিতে লাগলো। বাড়িতে কেউ ছিল না, তাই আমাকে সবকিছু বোঝাতে লাগলো। একটা টিচার যেমন ছাত্রকে বোঝায়। আবার এটাও বলল, আমরা যে শারীরিক মিলন করেছি সেটা যেন কাউকে না বলি। কেউ হয়তো জিজ্ঞেস করলে বলে দিতে পারি, তাই আরও অনেক কিছু। সারাদিন আমাকে বুকে জড়িয়ে রেখেছিল, খুব ভালোবেসেছিল। ওর ভালোবাসা পেয়ে নিজেকে সার্থক মনে হলো। জহির আমার খুব খেয়াল রাখে। বর্তমান জহির সেই আগের মতো আমাকে ভালোবাসে, আমিও তাকে খুব ভালোবাসি। এই 7 বছরের সম্পর্কে এখনো পর্যন্ত আমাদের কোনোদিনও ঝগড়া হয়নি। আশা করি ভবিষ্যতেও হবে না। গল্পটি একটি বাস্তব ঘটনা। গল্পটি কুমিল্লা জেলায় ঘটেছে। অ্যাড্রেস এবং পরিচয় দুটোই গোপন রাখা হয়েছে। গল্পটি এখানেই সমাপ্ত। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।